মিলেনিয়ালদের থেকে এই জেনারেশন এক্স পর্যন্ত সবচেয়ে ওয়ার্স্ট জেনারেশন, এন্টায়ার জেনারেশন খারাপ। আপনাকে যদি বলি ভাইয়া আপনি এখন আইফোন চালান না, আপনি একটা টেকনো ফোন চালান, আপনি একটা আইটেল ফোন চালান, মানে আপনি কি এটা চালাবেন, ইউজ করবেন? জেনজি, টোটাল জেনজি মানে সরকারের হয়তো ওইভাবে এটা পোষাচ্ছে না, তো আমাদের ক্ষেত্রে কেন 57%? সামনের সারিতেই সবসময় তুমি কেন? আপনি এখন যে ফোন কিনতেছেন 1 লাখ টাকা দিয়ে, এই 16 ডিসেম্বরের পরে আপনাকে কিনতে হবে 1,57,000 টাকা। তো ভবিষ্যতে এরকমটাই হবে। আপনি এখন যে ফোন 1 লাখ টাকা দিয়ে চালাচ্ছেন সেটা আপনি কি 2 লাখ টাকায় ইউজ করতে পারবেন। প্রায় 20 লক্ষ রিটেল শপ কারেন্ট বিজনেস আপনারা ট্রাস্ট করেন। এখানে একটা সুপার শপ ছিল, এখানে আমি ক্লিনিং এর কাজ করছি। তোমাকে আমি দেখতে পাই প্রথম বোল্ড মুভমেন্টের জায়গায় পাচ্ছি, মজার ব্যাপার। আমার সাথে তোমার এত বড় মানে এলাকার ভিতরে এত বছরেও ওইভাবে কোনোদিন দেখা হয় না, কিন্তু আমি তোমাকে সাডেন মার্ক করছি রাজপথে, অ্যান্ড ইউ ওয়ার লক্ষ লক্ষ মানুষের মাঝখানেও তুমি একজন মানে অ্যাস্টনিশিং পারসন হিসেবে আমার চোখে মার্ক হও। রিসেন্ট আবার একটা ঘটনা হইতেছে, তোমাকে আবার সবার আগে দেখি যে ভ্যাট ট্যাক্স মোবাইলের কোন একটা ঘটনা রিসেন্টলি ঘটতেছে। ওই ঘটনার মধ্যেও ফেসবুক জুড়ে এই পুরো বিষয়টা নিয়ে প্রথম যেই মুভমেন্টটা তৈরি হয়েছে সেইটার মধ্যে তুমি সবার আগে। সামনের সারিতেই সবসময় তুমি কেন? জেনারেশন জি কেন সবসময় সবকিছুর মধ্যে সবার আগে এগিয়ে আছে? প্রথমত বলতে চাবো যে আমি পার্সোনালি অনলাইন যেখানে দেখি সবসময় আমি এখানে আগায় থাকি। এটা অবশ্যই আমার আশেপাশে লোকজন যারা আছে সবাই অবশ্যই জানে বা দেখে, যেমন আপনি দেখলেন। তো অনলাইন যেখানে অবশ্যই সেখানে আমি এটার বিরুদ্ধে সবার আগে থাকবো ইনশাল্লাহ। এটা আজকে পর্যন্ত দেখছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখবেন। ওকে, তো এইখানে যে মানে মোবাইল মুভমেন্টের যে ব্যাপারটা রিসেন্টলি দেখলাম, ওখানে ভ্যাট ট্যাক্সের বিরুদ্ধে তোমরা যে এনইআইআর যে সিস্টেমটা চালু করতেছে, এই ব্যাপারটা আমাকে একটু এক্সপ্লেইন করো। আমরা আসলে ওইভাবে ফলো করি না, যারা তারা বুঝতে পারি না। এই ব্যাপারটা নিয়ে হচ্ছে বলবো যে সরকার যে উদ্যোগটা নিয়েছে, যে আমাদের যে আনঅফিশিয়াল যে মার্কেটটা, তো যেমন আপনিও একটা আনঅফিশিয়াল ইউজার, আমিও আনঅফিশিয়াল ইউজার। আপনার আশেপাশে যদি আপনি অ্যাপলের কথা বলছি, আইফোন, হ্যাঁ, শুধু আইফোন না, আপনি মানে যে কোনো ব্র্যান্ডেরই আপনি যদি দেখেন, ওকে, যে আপনি আশেপাশে 95% মানুষ কিন্তু আনঅফিশিয়াল ফোন ইউজ করে। এই আনঅফিশিয়াল ফোনটা কি বোঝায়? আনঅফিশিয়াল ফোন বলতে এটা আমরা হচ্ছে এটা বাইরে থেকে আনি, যেটা ইম্পোর্ট করে আনি, এটাই হচ্ছে আনঅফিশিয়াল ফোন। এটা থেকে সরকার ওইভাবে ইম্পোর্ট করার ক্ষেত্রে যে ভ্যাট ট্যাক্সটা পাওয়ার কথা, সেটা ওইভাবে সরকার পায় না। বাট আমরা মান্থলি অবশ্যই মার্কেটে, এটা বলতে হয় যে মার্কেটে আমরা কিন্তু মান্থলি ভ্যাট ট্যাক্স দিচ্ছি, আমাদের টিন সার্টিফিকেট আছে, আমাদের বিন আছে, সবকিছু দিয়ে কিন্তু আমরা কন্টিনিউ করতেছি। বাট সরকারের হয়তো ওইভাবে এটা পোষাচ্ছে না, যার কারণে উনি বলতেছে আমরা এখানে বছরে নাকি 25,000 কোটি টাকা আমরা ভ্যাট ট্যাক্স ফাঁকি দিচ্ছি। এটা আমি দেখলাম। তো এই বিষয় নিয়ে হচ্ছে সরকার এখন আমাদের যে এই যে 25 লাখ একটা ফ্যামিলি, 25 লাখ মানুষের একটা ফ্যামিলি ধরতে পারেন, এখানে 30 থেকে 40,000 দোকান আছে আনঅফিশিয়াল ফোনের, এটা বন্ধ করে দিতে যাচ্ছে সরকার। তো এইটা নিয়ে হচ্ছে মূলত আমরা মার্কেটে আন্দোলন করছিলাম, এই আর কি। সো ওইটা এখনো পর্যন্ত মানে কোনো ফিনিশিং এর দিকে মনে হয় এটা সরকার বলতেছে যে এটা ওরা বন্ধ করবে। আচ্ছা, মেইন পয়েন্ট যেটা হচ্ছে অফিশিয়াল যে প্রোডাক্ট আছে, বাংলাদেশে অফিশিয়াল প্রোডাক্ট যারা কিনতেছে বা যারা কিনতেছেন, তো তারা কিন্তু 17% ট্যাক্স দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে কেন 57%? অফিশিয়াল যারা সেল করতেছে তারা যদি 17% দেয়, আমরা কেন 57% দিব? তো এটা একটা বৈষম্য হয়ে গেল না? হ্যাঁ, আমরা তো মানে এটা আসলে একটু কোয়েশ্চেন জাগে যে এরকম কেন। ধরেন আপনি এখন একটা ফোন কিনছেন, আপনি এখন কি ফোন চালাচ্ছেন? আইফোন চালাচ্ছেন অবশ্যই। আপনাকে যদি বলি ভাইয়া আপনি এখন আইফোন চালান না, আপনি একটা টেকনো ফোন চালান, আপনি একটা আইটেল ফোন চালান, মানে আপনি কি এটা চালাবেন, ইউজ করবেন? মনে হয় না, কারণ এটা আমার আইডেন্টিটির সাথে অলরেডি অ্যাডপ্ট হয়ে গেছে। তো ভবিষ্যতে এরকমটাই হবে। তো এইটা মেইনলি হচ্ছে এই যে টেকনো, আইটেল, এরপর হচ্ছে মানে তিনটা মিলে একটা কোম্পানি, তো ওরা হচ্ছে মেইনলি এটা করাচ্ছে, মানে আমরা যেটা জানি। তো এর জন্য হচ্ছে আমরা দেখছিলাম না স্লোগানে যে আইটেল টেকনো, তো এটা হচ্ছে আমরা বয়কট করতেছিলাম। তো যখন এটা বন্ধ হবে আনঅফিশিয়াল, তখন আপনাকে ওই আইটেল টেকনো ভিভো এগুলো ইউজ করতে হবে।
আচ্ছা আচ্ছা। তো এটা তো একটা জেনারেশনের উপর চাপা দেওয়া হইতেছে যে না তুমি আইফোন ইউজ করতে পারবে না, তোমাকে ইউজ করতে হবে টেকনো। ওকে, কিন্তু এখনো ঠিক পর্যন্ত আছে। তো এটার সিদ্ধান্ত ফাইনাল হয় নাই সিদ্ধান্ত ফাইনাল ওনারা বলে দিয়েছে যে এটাই হবে, এটাই কিন্তু হবে। সময় কথা বলবে। হ্যাঁ, আমি সময় এখনো কথা বলবে। আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে জিনিসটা এখনো পর্যন্ত আরো কিছুদিন যাক, পরবর্তীতে সিদ্ধান্ত আবার পরিবর্তন হলেও হতে পারে। তো হ্যাঁ, এটা টিল তো দেন অবশ্যই এটা হতে হবে, 16 কারণ ডিসেম্বরের একটা রিজন মনে হয় আছে। 16 হ্যাঁ ডিসেম্বর কোন 16 একটা ডিসেম্বর কি রাইট। হচ্ছে 16 ডিসেম্বর আসলে? 16 ডিসেম্বরের পরেই আপনার হচ্ছে এনইআইআর যে সিস্টেমটা চালু হবে, তখন ধরেন আপনি এখন একটা ফোন চালাচ্ছেন, ফোনটা সেল করতে যাবেন, তখন এই যে এখন যেরকম আপনার বাইক গাড়ি সেল করতেছেন, আপনাকে কিন্তু ফোনটা সেল করতে হলো তখন নাম ট্রান্সফার করতে হবে, এই সিস্টেম চলে আসবে। ও ঠিক আছে, মোটামুটি বলা যায় এটা কিন্তু একটা হ্যাসেল। আপনি দুবাই দেখেন, মালয়েশিয়া দেখেন, সিঙ্গাপুর দেখেন, বা যে কোনো জায়গায় দেখেন, এই সিস্টেমটা শুধুমাত্র আমার জানা মতে পাকিস্তানে আছে। আচ্ছা পাকিস্তানে আছে, এই ছাড়া কিন্তু কোথাও এই সিস্টেমটা নাই। ওকে। আর আপনি এখন যে ফোন কিনতেছেন 1 লাখ টাকা দিয়ে, এই 16 ডিসেম্বরের পরে আপনাকে কিনতে হবে 1,57,000 টাকা দিয়ে। ও এইটা 57,000 না, তখন আরো বেড়ে যাবে। কেন বেড়ে যাবে আমি বলি। ধরেন এখন বর্তমানে আপনার ফ্ল্যাগশিপ ফোন S25 আলট্রা আমরা সেল করতেছি 1,07,000 টাকা বর্তমান প্রাইস। তো এটা যখন আপনি স্যামসাং এর অফিসিয়াল স্টোরে যাবেন, মানে বাংলাদেশের কোথাও, দেখবেন এটা প্রাইস 2,40,000 টাকা। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, তারা 17% যদি ট্যাক্স দেয়, ধরেন 17% না 57% দিচ্ছে, তাহলে আপনি 1,07,000 টাকার সাথে 57,000 টাকা অ্যাড করেন, কত হয়? ধরেন না 60-70, তাহলে এই ফোনটা প্রায় যেখানে এটা 70-80,000 টাকা হওয়ার কথা ছিল, এখানে কিন্তু এটা 2,40,000 হয়ে গেছে। তো বলা যায় আপনি এখন যে ফোন 1 লাখ টাকা দিয়ে চালাচ্ছেন, সেটা আপনি কি 2 লাখ টাকায় ইউজ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু সবার জন্যই। এই যে আমরা যে বিজনেস করি, আমরা কিন্তু ট্যাক্স, মানে আমরাও ট্যাক্স দেই। শুধু এটা আমরা দিব এটা না, আমরা ট্যাক্স দিতেছি মানে কাস্টমার এটা ট্যাক্স দিয়ে কিনবে, তাই না? তারা তো এটা বাড়ায় কিনবে। আমরা যে ট্যাক্স দিয়ে কিনতেছি, কাস্টমার তো ট্যাক্স দিয়ে কিনতে হবে এই 57%। তো আমরা চাইবো যে 57% না হয়ে, আমরা চাই এটাই যে 57% হয় অফিসিয়াল, যেহেতু 17% দিতেছে, তারা 17% থেকে শুরু করতে পারতো। আমরা 5%, 10%, 17% কত দেবো, এরপর আমরা বুঝ, আমাদের যখন পেটে লাথি পড়বে তখন কিন্তু আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে, কিছু করার নাই। এই যে 20 লাখ যে একটা ফ্যামিলি আমাদের, 20-25 লাখ ফ্যামিলি, এরা কোথায় যাবে হুট করে? কেউ লোন নিয়ে বিজনেস করতেছে, কেউ জমি বিক্রি করে বিজনেস করতেছে, আবার ধরেন কেউ হাওলাত, মানে কেউ ওর বন্ধু থেকে নিছে, ভাই থেকে নিছে, এইভাবে নিয়ে একটা বিজনেস দাঁড়া করাইছে এই মার্কেটে। এরকম আমার নিজের চোখে দেখা। তো যারা বিশেষ করে যারা ব্যাংক লোন নিছে, এই যে ব্যাংকে যে লোন দিতে পারবে না, এটা দায়ভার কে নিবে? হুট করে বন্ধ হয়ে গেল, ব্যাংক লোন দিতে পারবে না। কেউ এই যে ধরেন জমি বিক্রি করছে, সে এখন ভাড়া থাকতেছে, সে থাকবে কোথায়? জমি বিক্রি করে দোকান নিছে না, এখন সে বিজনেস করতেছে, সে এখান থেকে ইনকাম করে ভাড়া দিতেছে, তখন সে কোথায় থাকবে? তুমি যে 20 লক্ষ পরিবারের কথা বলতেছো, এই 20 লক্ষ পরিবারটা আসলে কি মোবাইল সেলিং যেই রিটেইল শপগুলো আছে, তুমি তাদের পরিবারের কথা বলছো? অবশ্যই প্রায় 20 লক্ষ রিটেইল শপ। এটা আনুমানিক বলা হয়েছে, এর থেকে কম হবে না, বেশি হবে। ওয়াও, ইটস আ বিগ মার্কেট ইন বাংলাদেশ। তাহলে এই টোটাল কমিউনিটিটা, এই কমিউনিটিটার মাঝখানে মানে সবই কি আসলে ছোট বড় কোম্পানি, কিন্তু ওইভাবে ব্র্যান্ড হিসেবে নিজেদেরকে আসলে খুব বেশি মনে হয় এস্টাবলিশ এখন পর্যন্ত মার্কেটে কেউ করতে পারেনি নিজেদেরকে। না। আচ্ছা আচ্ছা। তোমার যে শপটা, এটার নাম গ্যাজেট আছে। তো এই গ্যাজেট আছে এখন অলরেডি, আমি জানলাম কিছুদিন আগে যে সেকেন্ড আর একটা শপ তোমরা ওপেন করেছো। জি জি। তো বেশি দিন আগের কথা না মনে হয়, অল্প কিছু দিনের, 2 বছর। কিন্তু একটা জিনিস আমার কাছে মানে অনলাইন প্রেজেন্সের দিক থেকে মনে হয় যে গ্যাজেট আছে খুব অল্প সময়ের ভেতরে মার্কেটে বেশ পরিচিত, এবং তোমাদের সেলস এবং ওভারঅল পুরো ব্যাপারটা দেখে মনে হয় যে খুব পপুলার হয়েছে। এটা যাত্রাটা শুরু কেমন করে? এটা যাত্রা শুরুর আগে আমি বলবো অবশ্যই যে যারা বিজনেস করে, যদি অনেস্টির সাথে বিজনেস করে, অবশ্যই একটা সময় সবাই এই পর্যায়ে আসতে পারবে। এই যে বিজনেস করতেছি, ব্যবসা হচ্ছে আপনার এখান থেকে রিজিক প্লাস এখান থেকে মানুষের সেবাও দিতে হবে। আপনি যখন এই পলিসিটা মেনটেন করবেন, অবশ্যই আপনার যে কোনো মানুষেরই বিজনেস এটা সাকসেস হবে ইনশাল্লাহ। করোনার একদম শুরু দিয়ে তখন হচ্ছে এমনি আর কি টুকটাক ভাবে আমার বাসা থেকে ধরেন টাকা জমা 10-15 হাজার টাকার মতো আমার কাছে হওয়ার পরে এখন ওই টাকা দিয়ে আমি টুকটাক ফোন কিনি, 5,000, 6,000, 3,000,
এগুলা সেল করে করে হুট করে একদিন মাস শেষে আমি আবার নোট করতাম যে কোন ফোন থেকে কত প্রফিট আসছে। তো হুট করে একদিন আগ্রহ জাগলো, দেখি তো এই মাসে কত প্রফিট আসছে, মানে ওই মাসেই এই মাসে কত প্রফিট আসছে, দেখতেছি যে 15,000 টাকা প্রফিট আসছে। ঠিক আছে, তো আমার ইনভেস্টেই 15-20 হাজার টাকা, মাসে আমার 15,000 টাকা প্রফিট আসছে আলহামদুলিল্লাহ। তো এরপর আমি এটা আস্তে আস্তে কন্টিনিউ করি, কন্টিনিউ করার পর মাঝখানে আবার ছেড়ে দিছি। তো এরপর আবার জব করছি অনেক জায়গায়, মানে চেষ্টা করতেছিলাম যে না কিছু একটা করার, কিছু একটা শেখার। তো জব টপ করতে করতে মাঝখানে আরো কিছু পেমেন্টের প্রয়োজন হয়, আমার টাকার প্রয়োজন হয়, আমি ফ্যামিলি থেকে চাই বা অনেক বন্ধু বান্ধব থেকেও চেয়েছি, অনেকে হেল্প করছে আবার করে নাই, বাট আমার ফ্যামিলি থেকে আমার আম্মু আমাকে হেল্প করছে, আমাকে কিছু টাকা দিছে। ওই টাকা দিয়ে আমি আম্মুকে বলছি, আম্মু তুমি আমাকে এত টাকা দাও, আমি তোমাকে মাসে এত টাকা করে দিয়ে দিব, 5,000 10,000 করে দিয়ে দিব। পরে বলছে তুই বিজনেস করতে পারবি? আমি বলছি হ্যাঁ পারবো, সমস্যা নেই, লস খাবো না। তো বিজনেস করতে 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 ভালোই দিতেছি, 20-30 হাজার টাকার মতো দিয়ে দিছি 2-3 মাস আলহামদুলিল্লাহ। এরপরে 3-4 মাস পরে মানে আপনার একটা ধাক্কা খাইছি, মানে একটা ফোন কিনছি আইফোন 11 প্রো ম্যাক্স, ওটাতে আমার লস হয়েছে 15-16 হাজার টাকার মতো একটা ফোনেই, অনলাইন থেকে মানে মার্কেট প্লেস থেকে পারচেস করছিলাম। আর আরেকটা কিনছিলাম সম্ভবত আইফোন, যাই হোক এটা মডেল নাম মনে আসতেছে না। টোটালি আমার মানে 30-35 হাজার টাকার মতো আমি একটা লস খাইছি। লস খাওয়ার পরে আমার তো ইনভেস্টই কম, পরে আমি ভাঙা পড়ছি। ওই মাসে আমি আর বিজনেস করতে পারিনি, আমি মানসিক ভাবে মানে একটু ভেঙে পড়ছিলাম। এরপরে আবার আমার একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে মোহিত, ও আবার বলছে তুমি শুরু করো, সমস্যা নেই। ওরা আবার এই এমন টাইমে ও আবার শপ নিছে, নেওয়ার পরে আচ্ছা মাঝখানে আরেকটা কথা বলি, আমার একটা ফ্রেন্ড ছিল কাউসার, ওর কাছে আমি আবার মাঝখানে ওই যে যখন লস খেলাম, আমার ফ্রেন্ড আছে, ওর কাছে আমি আমার টাকাগুলো রাখছি যে তুই বিজনেস করো, ফোনে বিজনেস করো, অনেক আমার আগে থেকে ওর কাছে টাকাগুলো রাখছি, তো আমার মাসে কিছু দিস। আমি তো লস খাইছি, এখন মানে আমার টাকাই হচ্ছে অল্প, আমার তো মাসে টাকা দিতে হবে, আমার কথা হচ্ছে আমি আম্মুকে টাকা দিব, কিছু দেখাই দিতে হবে। তো এরকম করতে 2-3 মাস যাওয়ার পরে তো মাঝখানে অনেকদিন বিজনেস করি নাই। এরপর আমি এলাকায় সদাই আছে নাম একটা মুদির দোকান দিছে, হয়তো জানেন। দেওয়ার পরে আচ্ছা এর মাঝখানেও ছাদে আমাকে রিফাত ভাই, আমার এখন যে আমার যিনি পার্টনার, উনি আমাকে অফার করছিল যে আমিও তোমার কিছু টাকা দিই, তুমি একটু বড় করো, আমিও তোমার সাথে থাকতে চাই। আমি বলছি ভাই এখন দিও না, যখন সময় হবে তখন বলবো। ধরেন মাসে 30টা 25টা 10টা 15টা ফোন আমার সেল হইতো আমার মাধ্যমে। মার্কেটে বড় ভাই ছিল, ওনার দোকানে আমি পাঠাই দিতাম। হুট করে একদিন এক বড় ভাই আসছে, নূর আলম, ওনার নাম হচ্ছে নূর আলম, বলতেছে ভাই আপনি তো ফোনে দেখি ভালো বিজনেস করেন, তাহলে আপনি এই জায়গায় বসে আছেন, এই ব্যবসাটা আপনার জন্য না। আমি বলছি ভাই আমার তো ওরকম ইনভেস্ট নাই, বাসা থেকে ওরকম সাপোর্ট নাই, তো এর জন্য আর কি। এই স্টোরিটার মধ্যেই আমি একটা জিনিস মার্ক করলাম যে আমার মূল জানার উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে বিজনেসটাকে কিভাবে তুমি ক্র্যাক করছো। তো স্টোরির শুরুতে তোমার কোভিড এর যেই টাইমটা, ওইখান থেকে যাত্রা শুরু। হ্যাঁ, তো 2020 সালের ঘটনা, সেটা 21-এর মাঝে, না না 20 আচ্ছা 20 সালে তোমার বয়স ছিল কত? তখন আমার বয়স কত, ধরেন 19-20 এরকমই। 19-20 বছরের একটা ছেলে, বাচ্চা ছেলে। এই সময়ে বেশিরভাগ ছেলেপেলেরাই মানে গ্রাজুয়েশনের পরে কি করবে সেটাও চিন্তা করে না। আর তুমি ওই টাইমে অলরেডি আর্নিং নিয়ে থিঙ্ক করতেছিলা। তুমি 10,000 টাকা 15,000 টাকা ইনভেস্টমেন্ট নিয়ে নেমে মাসে 10-15 হাজার টাকা অলরেডি প্রফিট করতেছিলাম। দ্যাট ইজ মানুষ কিন্তু ভাবতে পারে যে এখন তাহলে 100% প্রফিট মার্জিন। হ্যাঁ, পৃথিবীতে 100% প্রফিট মার্জিন খুব কম ব্যবসায় নরমালি করা যায়। ফরটা নূর আলম ভাই যার কথা বললা, ওনার কাছ থেকে পাইছো 2 বছরের মধ্যে নাকি? কোন সালে? এটা 3-3.5 বছর পরে। 3-3.5 বছর পরে। ওকে, বাই দ্য মিন টাইম 3-3.5 বছর পরে তুমি যখন মানে পাইছো, কি বলে, এই অফারটা পাইছো, তখন তুমি কত টাকা ইনভেস্টমেন্ট? মার কাছ থেকে 1 লাখ টাকার ইনভেস্টমেন্ট, 1-2 লাখ টাকা ইনভেস্টমেন্টটা হাতে আছে, ওইটা নিয়ে নিজেই করতেছিলা। হ্যাঁ। তখন তোমার মান্থলি ইনকাম তুমি কিরকম ম্যানেজ করতেছিলা? মানে এটা কি বলবো কত টাকা? অবশ্যই আমরা জানতে চাই। কোন মাসে এই যে বললাম না প্রথম তো লস, হ্যাঁ, কোন মাসে 30,000, কোন মাসে 40,000, কোন মাসে 45,000। তোমার বয়স 22 থেকে 23 বছর বয়সে তুমি অলরেডি 40-50 হাজার টাকা ইনকাম করতেছো। হ্যাঁ, যেই বয়সে 8,000 টাকা 10,000 টাকা স্যালারিতে একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে মাত্র ফ্রেশার্স হিসেবে ঢুকে। আমার ব্যক্তিগত কৌতূহল থেকে 2020-এ 15,000 টাকা মান্থলি ইনকাম,
19 বছরের একটা ছেলের 23 বছরে 2022-23-এর পরপরই সেটা 50,000 টাকা ইনকামে সে অলরেডি চলে গেছে। 30, 40, 50,000 টাকা ইনকাম সে ক্র্যাক করে ফেলছে মার্কেটে। তোমার এখন বয়স কত? এখন আমার 25 শেষ হয়েছে আর কি। আর কি। উই ওয়ান্ট টু নো এখন তোমার কারেন্ট ইনকাম কত? এখন কি বলবো? ইট ইজ অ্যান ইন্সপায়ারিং স্টোরি। এখন মানে আমি এক্সাক্ট তো বলা যায় না, কারণ 6 এভারেজ digit? হয়। মানে কাজ করছে 6 হ্যাঁ? ডিজিট 6 সংখ্যা মানে লাখ টাকার হ্যাঁ, এটা ঘরে। হ্যাঁ দ্যাট ইজ ইন্সপায়ারিং। আমরা আজকে এই ব্যাপারটা দিয়ে খুব আগ্রহী। আমার ধারণা দ্যাট ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট ইউ জেন জি গাইজ। ডিজিটাল প্ল্যাটফর্মে মনে হয় একটা বিশাল বড় ফলোয়ার বেস তোমাদের গ্যাজেট আছে। সেটার আমি কার কাছে যেন শুনছিলাম টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা একটা হিউজ মার্কেটিং করো। হ্যাঁ, তোমাদের টিকটক, টিকটক ফেসবুক। প্ল্যাটফর্মে এবং ফেসবুকে এর রাইট নাও গ্যাজেট আছে কত ফলোয়ার সংখ্যা? মানে শুধু টিকটকে নাকি ফেসবুকে? কোনটাতে কেমন? ফেসবুকে আছে ধরেন অ্যারাউন্ড 25K, হুম। আর টিকটকে আছে 50+। আর এমনিতে মানে ভিউস এর দিক থেকে ভিউ আমাদের ফেসবুকে আমাদের ভিউ মান্থলি অ্যাভারেজে কত 3 মিলিয়ন 4 মিলিয়ন এরকম ভিউ হয়। মানে একটা ফোনের সবে আর কি হবে, 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউ। এটা কি পেইড অ্যাড চালাও? না না না, আমরা এই যে গতকালকে পর্যন্ত আমরা কোনো বুস্ট করি নাই পেজে, এটা একদম ন্যাচারালি। এটাই তো এখন জানতে চাচ্ছি। মানে আমরা মান্থলি 3-4 মিলিয়ন ভিউস আনতেছো তুমি উইদাউট এনি পেইড বুস্টিং। হ্যাঁ, কোনো কন্টেন্টটা কি বানাবো ভাই? আমরা সবাই বাকিরা এটা জানতে চাই যে আমরা কি কন্টেন্ট বানাবো। তোমার স্ট্র্যাটেজিটা কি ছিল শুরু থেকে? তুমি মানে ডেইলি কয়টা ভিডিও আপলোড করার চেষ্টা করতে? হ্যাঁ, মিনিমাম ডেইলি একটা টাইম মেনটেন করতাম। মানে প্রতিদিন তুমি ভিডিও আপলোড করতে? হ্যাঁ, একটা বা দুইটা মিনিমাম, মানে কিছু না কিছু পারলে video আরো করতাম। বেশি। হ্যাঁ, পারলে বেশি, বাট কম না। কম না। ধরেন তখন আমার রেগুলার একটা ছিল ফেসবুকে, না আমি রেগুলার ফেসবুকে 3-4টা ভিডিও ছাড়বো বা ছবি ছাড়বো, যে কোনো একটা কিছু পোস্ট করবো 3-4টা। টিকটকে তখন আমাদের, যখন ফেসবুকে আমাদের 1000 ফলোয়ারও হয় নাই, ফলোয়ার্স হয়নি, তখন আমাদের টিকটকে ছিল 10-12 হাজারের মতো। তো তখন ভালো লাগতেছে যে না 10-12 হাজার মানুষ আমাদের ফলো করতেছে, আমাদের থেকে ফোন কিনতেছে। তখন কিন্তু আপনার 10-12 হাজার যে এই যে ফলোয়ার পুরো বাংলাদেশে বলতে পারেন দু একজন না, ধরেন 10-15 জন বাদে 50,000-এর উপরে কারো ফলোয়ার ছিল না যখন আমরা শুরু করছি এই ফোনের আর কি। তো এরপর হচ্ছে যখন এই ভিডিও করতাম, মানুষ কমেন্ট করতো, কল দিত যে ভাই আপনার ভিডিও ভালো লাগে, ভাই আপনার থেকে ফোন নেব। মানে এই জিনিসগুলো ভালো লাগতো। এই ভালো লাগা থেকে আরো ভিডিও করতাম যে না মানুষ কল দিতেছে। তো হুট করে একদিন দেখি ফেসবুকে মানে 70,000+ ভিউ একটা ভিডিওতে। এরপরে ফেসবুক শুরু করলাম, ভাই ফেসবুক শুরু করি। হুট করে দেখি যে একবার ফেসবুকে আমাদের 6,000 6,500 এরকম ফলোয়ার হয়ে গেছে। এরপর থেকে ফেসবুক আর কি কন্টিনিউ করতেছে। তো তুমি আসলে যে জিনিসটার সলিউশনটা নিজেই বের করছো, আই এম নট শিওর যে তুমি এটা কি আসলে মানে কোনো জায়গা থেকে জেনে করছো নাকি নিজের বুদ্ধিতেই করছো। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটা এমন চমৎকার সলিউশন স্মল বিজনেস প্রোভাইডারদের জন্য, কারণ এখানে তুমি উইদাউট এনি ইনভেস্টমেন্ট ইন মার্কেটিং বিশাল বড় রিচ পাওয়ার সম্ভাবনা থাকে। আগে কি করতো মানুষ? পার মিনিট 50,000 টাকা করে খরচ করতো টেলিভিশনের একটা স্লট কেনার জন্য, এবং সেইটার জন্য 5 লক্ষ টাকা ব্যয় করতে হতো বিজ্ঞাপন বানাতে, ওইখানে বড় বড় তারকাদেরকে নিয়ে আসতে হতো। এখন কিন্তু 5 লক্ষ তুমি টাকা খরচ করে কন্টেন্টও বানানো লাগে না। 5 টাকার ব্যয় নাই, কিন্তু তুমি লক্ষ লক্ষ মানুষের কাছে এই কন্টেন্টটা মাধ্যমে তোমার প্রোডাক্টটাকে পৌঁছে দিতে পারো। যারা এই স্ট্র্যাটেজিটা ধরতে পারছে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, তারাই আসলে এই বিজনেসে বুম করেছে। তবে এই কাজটা করার জন্য যেটা প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপমেন্ট। মানে কন্টেন্ট মার্কেটিং এ অনেকেই কন্টেন্ট বানাবে, কিন্তু তাদের কন্টেন্ট গুলো হয়তো হিট হয় না, কারণ তাদের পার্সোনাল ব্র্যান্ড ইমেজটা আসলে হয়তো তৈরি হয়নি। তোমাকে যেরকম তোমার মানে কারেন্ট বিজনেস পার্টনাররা ট্রাস্ট কেন করেছে? তোমার তো বিহাইন্ড দ্য সিনে হয়তো বা ওইরকম কোনো বড় ব্যাকআপ বা ওইরকম বড় কোনো ছিল না, তারপরেও তারা তোমাকে পার্সোনালি ট্রাস্ট করছে। ইউ হ্যাভ বিল্ড আ পার্সোনাল ব্র্যান্ড ইন ইয়োরসেলফ। আমরা ইলন মাস্ককে বিশ্বাস করি, আমরা মার্ক জাকারবার্গকে বিশ্বাস করি যে ফেসবুকে আমি আমার সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি, জানি মার্ক জাকারবার্গ তো আছেই। বিশ্বাসটা এখন কোম্পানির প্রতি আর মানুষের নাই। তোমার যেই মানে প্রতিষ্ঠান, আমি দোয়া করি তোমাদের প্রতিষ্ঠানটা আরো অনেক সামনে বড় হোক। এই প্রতিষ্ঠানের পার্সোনাল ব্র্যান্ড ইমেজ হিসেবে, অ্যাম্বাসেডর হিসেবে নিজেকে তুমি
এস্টাবলিশ করতে পেরেছো সফলভাবে তোমার অডিয়েন্সদের কাছে, জি। যারা কিনা কাস্টমার হিসেবে তোমার কনভার্ট হচ্ছে কিছু কিছু? অনেকেই লজ্জা পায় কাজ করতে। আমি কিন্তু ওই যে গুলশানে একটা সুপার শপ ছিল, ওইখানে আমি ক্লিনিং এর কাজ করছি, বাট তখন কিন্তু আমার এটা প্রয়োজন ছিল না, বাট আমি গেছি একটা কাজ করতে, আমাকে একটা দিয়ে দিচ্ছে, এখন বাংলাদেশে এরকম হয়, বাট আমি কিন্তু ওইটা করছি, আমি কিন্তু লজ্জা পাই নাই। ওইখান থেকে ওই সুপার শপ থেকে গেলাম আরেক সুপার শপ, আমি নাম বলবো না এখানে, ওইখান থেকে একটা ট্রেনিং পাইছি আমি বলতে পারি ওইখান থেকে আমি অনেক কিছু শিখছি। লাইফে প্রত্যেকটা জার্নিতে আপনি থেমে থাকবেন না, মানে যারা আছে এই যে ঘরে বসে থাকে, আমাদেরকে দেখে ইচ্ছা হবে না, বসে থাকা যাবে না। লাইফে প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে চিন্তা করতে হবে আমি কি করব। আমি একটা কথাই বলবো যে আপনি বাসা থেকে 5,000 টাকা নেন, 5,000 টাকা নেন, আপনি অনলাইন বিজনেসটা বর্তমানে কিন্তু মানুষ ঘরে বসে সবকিছু চায়, রাইট। তাই না? তো আমরা এই যে কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই না বাসায়, তো বর্তমানে আপনি একটা টি শার্ট পরে আছেন বা একটা প্যান্ট পরে আছেন, বাসায় ধরেন আপনার একটা টি শার্ট আছে, 10টা টি শার্ট আছে, একটা হলে কিন্তু অনলাইন থেকে নিছেন না, ভালো খারাপ হোক। তো 5,000 টাকা দিয়ে সে একটা কসমেটিক্স এর বিজনেস শুরু করুক, সে একটা যেমন টি শার্ট আছে, একটা টি শার্টের কস্টিং কত, 100 টাকা 200 টাকা সর্বোচ্চ 500 টাকা, আপনি 10টা দিয়ে শুরু করেন, আস্তে আস্তে 20টা হবে, 20টা থেকে 40টা হবে, 40টা থেকে 80টা হবে। রাইট। বেশিরভাগ মানুষ এই শুরুটা করতে চায় না, যে আসলে 10টা টি শার্ট নিয়ে মাত্র বিক্রি শুরু করব, কিন্তু সে ভাবে না যে আমি 10টা সেল করলেই তো আমি 10টার যে পুঁজিটা লাভটা আসবে, বিনিয়োগ করলে আমি এরপরে আবার 20টা বানাতে পারবো, 20টা সেল করতে পারলে আমি তো 40টা বানাতে পারবো। এই যে এতক্ষণ যে আমার গল্পটা বললাম, গ্যাজেট আছে বা আমি রায়হানের গল্প বললাম, রিফাত ভাইয়ের গল্প বললাম, নুর আলম ভাইয়ের গল্প বললাম, এরপর মহিদের গল্প বললাম, কাউসারের গল্প বললাম, তাদেরও আমার মতো অনেক গল্প, ব্যাকগ্রাউন্ডে অনেক গল্প আছে। এই যে 25 লাখ মানুষের কথা বলছে, 20 থেকে 25 লাখ মানুষ, এই 25 লাখ মানুষেরই কি এরকম একটা গল্প আছে। আমি হয়তো দুইটা ভাই পাইছি, 25 লাখ মানুষের মধ্যে দেখবেন লাখ লাখ মানুষই কিন্তু দুইটা ভাই পায় না এরকম। কেউ লোন নিচ্ছে, ওই যে বললাম শুরুতে, কেউ লোন নিচ্ছে, কেউ জমি বিক্রি করছে। তো এই যে মানুষের কষ্টটাকে সরকার যদি এইভাবে মানে শেষ করে দিতে চায়, তখন কিন্তু কেউ ঘরে বসে থাকবে না। আমরা সবাই একটা সুন্দর সুস্থ সমাধান আশা করি, যাতে এই আমরা ট্যাক্স দিতে চাই, আমরা বিজনেস করতেছি, আমরা ইনকাম করতেছি, আমার টাকা দিয়ে দেশ উন্নত হবে, সবাই চায় এটা, বাট এটা একটা যৌক্তিক একটা পরিমাণ হতে হবে। একজন দিচ্ছে 17%, আরেকজন দিবে 57%, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এটা আমরা শুধু আমার কথা না, এটা জনগণের জন্যই বলতেছি, মানে আমি ট্যাক্স দিব না, আমার ট্যাক্স, আমি যদি ট্যাক্স দিই এটা জনগণই এটা কিনবে, তাই না? ধরেন আমি একটা সাধারণ মানুষই কিনবে, আমি এই কলমটা কিনছি 5 টাকা দিয়ে, সরকারকে আমি 60 টাকা দিব, আমি এটা 9 টাকায় বিক্রি করবো। আমি এটা 5 টাকা দিয়ে 60 টাকা যদি আমার কস্টিং হয়, আমি তো এটা 6 টাকা বিক্রি করবো না। তো মেইনলি হচ্ছে এটা জনগণই টাকা দিবে। আমি চাইবো যে সবাই মিলে সরকারের কাছে রিকোয়েস্ট করা যে না, এটা একটা যৌক্তিক একটা পয়েন্ট চলে আসুক, যে না, এটা 17% হোক, 10% হোক, 5% হোক, তবে 57% না, 20%ও না।